গল্প কবিতা পাঠে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের গল্প কৃপাময় সামন্ত। লেখক মানিক বন্দ্যোপাধ্যায়। রঘুনাথ বিশ্বাসের আমবাগানের পাশ দিয়ে আসার সময় কৃপাময় সামন্তের সামনে একটা সাপ পড়ল। সংকীর্ণ মেটে পথ, পাশের কচুবন থেকে লেজটুকু ছাড়া সবটাই প্রায় বেরিয়ে এসেছে সাপটার, হাত দুই সামনে। পথ পার হয়ে ডাইনে আগাছার জঙ্গলে গিয়ে ঢুকবে। বেশ বড় সাপ। কৃপাময়ের পদক্ষেপের স্পন্দন অনুভব করে ত্রস্ত হয়ে উঠেছে। চোখের পলকে অদৃশ্য হয়ে যাবে। তবে সেই পলকের মধ্যেই লাঠির ঘায়ে ওটাকে মেরে ফেলা যায়। লাঠি উঁচু করে কৃপাময় থেমে গেল। কেন তা না জেনেই। নাতিকে মারবার জন্যে হাত তুলবার পর আপনা থেকে হাতটা যেমন তার শূন্যে আটকে যায়। ভোরে সামনে দিয়ে এত কাজ দিয়ে সাপ চলে গেলে বোধহয় কিছু হয়, মঙ্গল অথবা অমঙ্গল। কৃপাময় ঠিক জানে না। চলতে আরম্ভ করে, সেভাবে চুলোই যাক। মঙ্গল অমঙ্গলের এসব ইঙ্গিত, সংকেত, নির্দেশ যে পাঠায় সেও চুলোই যাক। সাপটাকে না মারবার জন্য কৃপাময় মনে মনে আফসোস করতে থাকে। বাগান পেরিয়ে পূবপাড়ার বাড়িগুলি, কয়েকটা কাছাকাছি, কয়েকটা তফাতে তফাতে, এলোমেলোভাবে সাজানো। পাকা বাড়ি চোখে পড়ে মোটে একখানা। চারিদিকে বর্ষার পরিপুষ্ট জঙ্গল বাড়ির বেড়া ঘেঁষে, ঘরের ভিটা ছুঁয়ে মাথা চারা দিয়ে উঠেছে। পাকা বাড়িটার সামনে দাঁড়িয়ে নিমের দাঁতন চিবোতে চিবোতে ভূধর সরকার গুনে নিচ্ছিল মাচার লাউ। ছেলের চিঠি পেয়েছ নাকি হে সামন্ত? রোজ সে এ প্রশ্ন করে। রোজ কৃপাময়ের পিত্তি জ্বলে যায়। আগে না, চিঠি পায়নি। এত বিলম্ব করে কেন চিঠি দিতে? চিঠিপত্র লিখতে তো দেয় জেল থেকে। না স্বদেশী বলে কড়াকড়ি বেশি? কি জানি। ভূধরের বুক লোমবহুল, ভুরু ঘন লোমের মোটা আঁটি। সহানুভূতির সকাতর ধীর উচ্চারণে সে বলে, দেখো দিকি ব্যাপার। বলি, তুই এক ছেলে বাপের, তোর কি স্বদেশী করা পোষায়? কেন রে বাপু? বিয়ে থা করেছিস, ছেলে হয়েছে একটা, কাঁচা বয়স বউটার। কি বললে? কৃপাময় কিছু বলেনি। ভূধরের নিজের মন কথা কষেছে কৃপাময়ের হয়ে। এসব কথায় কৃপাময় মুখ ফুটে সায় দেয় না। দুর্বোধ্য ভঙ্গিতে ধীরে ধীরে মাথাটা শুধু একটু নাড়ে। ভূধর বোধ করে অস্বস্তি আর অপমান। একটু ক্ষোভ জাগে, রাগ হয়। তার যে মনে পড়েছে তার ছেলে একটা নয়, জোয়ান মদ্য পাঁচটা ছেলে। এটা যেন কৃপাময়েরই ব্যঙ্গ করা তাকে। সে যাবে কৃপাময়ের একমাত্র ছেলের জেলে যাওয়া নিয়ে আন্তরিক সহানুভূতি জানাতে, আর তার মনে পড়বে তার 5 ছেলের কথা। এসব লোকের সঙ্গে কথা না বলাই ভালো। কতদিন সে ভেবেছে কৃপাময়ের সঙ্গে কথা বলার, গায়ে পড়ে যেচে কথা বলার স্বভাবটা ত্যাগ করবে। তবু যে কেন দেখা হলেই ওর সঙ্গে সে কথা কয়। মামলাটার কি হলো সরকার মশাই? এ প্রশ্ন তো করবেই কৃপাময়। বড় ছেলে তার ঘুষের মামলায় পড়েছে। এখন সে মামলার কথা না তুলতে ব্যঙ্গ সম্পূর্ণ হবে কেন? কড়া কথা ঠেলে আসে ভূধরের মুখে। বলতে ইচ্ছে হয়, তোমার বাহাদুরি রাখো সামন্ত, কিন্তু মুখে আটকে যায় কথাগুলি। কেন কে জানে। চলছে মামলা, চলছে। সাজানো মামলা, ফেঁসে যাবে। কৈফিয়তের মতো শোনায়, আবেদনের মতো। তার ছেলে লোক খারাপ নয়, মামলা সাজানো। কৃপাময় বিশ্বাস করুক, মামলা সাজানো। থুতু ফেলার বদলে ভূধর ঢোক গিলে ফেলে। নিমের দাঁতনের জন্যেই নিজের থুতুটা বড় তেতো লাগে, সন্দেহ নেই। ওরা খুব খুশি হয়েছে না সামন্ত? গাঁয়ের লোক খুব ঢাক পিটিয়ে বেড়াচ্ছে। এ কথা ওকে আমি কেন জিজ্ঞেস করলাম? ভূধর ভাবে, কৃপাময় তো গাঁয়ের লোক। ওরা খুশি হয়ে থাকলে কৃপাময় তো খুশি হয়েছে নিশ্চয়। এক মুহূর্তের জন্যে বড় অসহায়, বড় করুণ দৃষ্টিতে ভূধর তাকায় কৃপাময়ের দিকে। সে যেন সারা গায়ে বিরোধী মতের, শত্রুভাবের, ঘৃণা ও হিংসার প্রতিনিধি হয়ে সামনে দাঁড়িয়েছে। কৃপাময় জবাব দেবার আগেই
নিজেকে সামলে নিয়ে সে ধাতস্থ হয়। সে ভাবটা কেটে গেলে তখন তার মনে হয় ক্ষণিকের জন্যে মাথাটা কেমন ঘুরে উঠেছে। রাত্রে ভালো ঘুম হয়নি, পেট গরম হয়েছিল। কেন যে বাড়ির সবাই খাও খাও করে তাকে এত বেশি খাওয়ায়। আজ সাবধানে খাওয়া দাওয়া করতে হবে। দাঁত মেজেই স্বর্ণ সিন্দুর খাওয়া চাই। বিরক্তি চেপে ভেবেচিন্তে কৃপাময় জবাব দেয়, ঢাক পিটে বেড়াবে কে? শুনে ভূধরের মনে হয় কৃপাময় যেন বলতে চায়, তোমার ছেলের কীর্তির কথা ঢাক পিটে রটাবার দরকার হয় না, সবাই জানে। কি আশ্চর্য লোকটার, এমনভাবে তার সঙ্গে কথা কয়, এমন ভাষা ভাষা উদাসীনভাবে, অবজ্ঞার সঙ্গে। আর নয়, আর একটি কথা সে বলবে না ওর সঙ্গে। নাই পেলে এরা বেড়ে যায়। কৃপাময়ের দিকে প্রায় পিছন ফিরে ভূধর এবার মাটিতে থুতু ফেলে। কৃপাময় একটু ইতস্তত করে। তার কি উচিত লোকটাকে একটু সাবধান করা? ফল হয়তো কিছুই হবে না, তবু বলতে বোধহয় দোষ নেই। দালানের ঘরের জানালা দিয়ে উঁকি মারছে একজোড়া বুভুক্ষু চোখ। ভূধরের সেজো ছেলে সুরেশ তাকিয়ে সে আছে দালানের দক্ষিণে বাপের বাঁধানো পুকুর ঘাটে, যেখানে ছেঁড়া ন্যাকড়ায় কোনো মতে কিংবা শুধু খানিকটা লজ্জা ঢেকে এসেছে গাঁয়ের কজন মেয়ে। না এসে যাদের উপায় নেই, নিরুপায় হয়েও কদিন পরে হয়তো যারা আসতেই পারবে না। একটা কথা আপনাকে বলি সরকার মশাই। ভূধর ফিরেও তাকায় না। আপনার ছেলেকে একটু সাবধান করে দেবেন, ঘোষপাড়ায় যেন না যায়। সবাই ক্ষেপে আছে, ওরা কি করে বসে ঠিক নেই। বৌঝি নিয়ে টানাটানি ওরা সইবে না। এবার পাড়ায় গেলে হয়তো, কোন ছেলে, আমার কোন ছেলে বৌঝি নিয়ে টানাটানি করে? গর্জন করে ঘুরে দাঁড়িয়ে কৃপাময়ের দৃষ্টি অনুসরণ করে ঘাটে বৌঝিদের নাইতে ও জল নিতে এবং উপরের ধাপে বসে সুরেশকে সিগারেট ফুঁকতে দেখে ভূধর আবার নির্জীব হয়ে যায়। আপনি যদি কথা দেন ছেলেকে সামলাবেন, আমি ওদের বলতে পারি, নয়তো আমি যদ্দূর জানি ছেলে আপনার খুন হয়ে যাবে। ছেলেটা গোল্লায় গেছে সামন্ত। কৃপাময়ের হাতের চাপে নরম মাটিতে লাঠির ডগায় টোল পড়ে কয়েকটা। গোল্লাই যাক, চুলোই যাক, খুন হয়ে ছেলেটা নরকে যাওয়া বন্ধ করার জন্যে কৃপাময় মনে মনে আফসোস করে। ওকে শহরে পাঠিয়ে দেব আজকালের মধ্যে, মেজ ছেলের ওখানে। সেই ভালো, পরামর্শ দিচ্ছে, উপদেশ, যেন মহাজন, যেন গুরু ঠাকুর, যেন মাস্টার, ভয় দেখাচ্ছে যেন পুলিশের দারোগা। কৃপাময়কে সে কি ভয় করে? কোনো কারণ তো নেই ওকে তার ভয় করার। তার সম্পদ আছে, লোকজন আছে। কৃপাময় গরিব, একা, ছেলের বউ আর ছেলে মানুষ নাতিটা ছাড়া ওর কেউ নেই। ওর অর্ধেক জমি তার কাছে বাঁধা। ইচ্ছা করলে ওকে সে চললে নাকি সামন্ত? একটা লাউ চেয়েছিলে, নেবে তো নিয়েই যাও আজ। আগে ঠিক চাইনি, তবে দেন যদি। 10 জনকে দিয়েই তো খাবো হে, নইলে এত লাউ নিয়ে করব কি? ওটা নাও, বড় হবে, কচিও আছে। প্রথম সোনালি রোদ এসে পড়েছে মাটির পথে, মাঝে মাঝে গাছের ছায়া। বর্ষায় পরিপুষ্ট সবুজ গ্রাম, শ্যামমাইতি আর গোকুল দাসের পোড়া বাড়ির কালো কাঠ, বাঁশ, ছাই আজও স্তূপ হয়ে পড়ে আছে। বর্ষাও ধুয়ে নিয়ে যায়নি, নতুন কুটিরও ওঠেনি। কোথায় চলে গেছে ওরা? ফিরে এসে নিশ্চয় আবার ঘর তুলবে। কৃপাময়ের বাড়ির কাছাকাছি সোনা জেলের বউ কাতু এইটুকু মোটা কাপড়ে তার যৌবন উথলানো তাজা দেহটা কতটা ঢাকল কেয়ার না করে। মাথায় মাছের চুপড়ি বসিয়ে তার নিজস্ব কোমর দোলানো ছন্দে হন হন করে চলে। কৃপাময়কে পেরিয়ে গিয়ে থামে, ফিরে এসে আবার তার নাগাল ধরে। বলে, খাসা লাউটি, বাহ, কত নিলেগা? সরকার মশাই দিলেন কাতু। ও মা, হাঁ নাকি? 2টি চিংড়ি দিই তবে তোমাকে? চুপড়ি নামিয়ে একটা কচু পাতা ছিঁড়ে কাতু 1 খাবলা চিংড়ি তুলে দেয়। কৃপাময় বলে,
পয়সা নেই কাতু। কাতু বলে, পয়সা কিসের, তুমি মোর বাপ। তোমার ছেলে মুখে মাচালে মিলিটারি থেকে, তোমায় 2টি চিংড়ি দিয়ে পয়সা নেব, ধম্মে সইবে মোর। কাতু আরও কিছু চিংড়ি কচু পাতায় তুলে দেয়। ছেলে ছাড়া পাবে কবে গো সামন্ত মশাই? কতবার শুধবি কাতু, দেরি আছে, এখনো দেরি আছে। মুখে বলবে, ছেলে কবে আসবে মুখে বলবে। ছেলেকে তোমার রুই খাওয়াবো, পাকা রুই, গোটা রুই আধমুনি। তোমার ছেলে যদি না মুখে বাঁচাতে গো সামন্ত মশাই। কাতুর ওথলানো যৌবনের অশ্লীলতা পর্যন্ত যেন ঢেকে যায় তার চোখ ছলছলানো মুখের মেঘে। এতক্ষণে কৃপাময় একদণ্ড তার দিকে তাকাতে পারে। আইতো কাতু, খানিকটা লাউ কেটে দিই তোকে। 2টি প্রাণী, এ লাউয়ের আধখানাও খেতে পারবো না। লাউয়ের ফালি নিয়ে চলে গেলে কৃপাময় বলে ছেলের বউকে, লাউ চিংড়ি তো রাঁধবে বাছা, তেল কি আছে? আছে একটুখানি, বলে কৃপাময়ের ছেলের ছেঁড়া সেলাই করা গেঞ্জি গায়ে আর কোমরে ভাঁজ খোলা কাঁথার লুঙ্গি জড়ানো বউ। তাই রাঁধোগে তবে। বউ নড়ে না, চোখ তুলে একবার চায়, চোখ নামিয়ে ঠায় দাঁড়িয়ে থাকে কৃপাময়ের সামনে, গেঞ্জি পরা লুঙ্গি জড়ানো রোগা প্রতিমার মতো। জলভরা চোখ দেখে কৃপাময়কে একটু ভাবতে হয়। লাউ চিংড়ি রাঁধতে বলায় তার ছেলের বউয়ের চোখে জল আসে কেন? তার ছেলের কথা ভেবে? ছেলে তার বিশেষ করে লাউ চিংড়ি খেতে ভালোবাসত বলে তো মনে পড়ে না। তাছাড়া তার সামনে এভাবে দাঁড়িয়ে তার ছেলের কথা ভেবে বউ চোখে জল আনত না, আড়ালে যেত। শেষে বুঝতে পেরে কৃপাময় বলে, চাল বাড়ন্ত বুঝি মা? তাই তো।